আসসালামু আলাইকুম। নাহিদ সুইস কুকিং রুমে স্বাগতম জানাচ্ছি। দারুণ মজার পান্তুয়া মিষ্টি। সঠিক রেসিপিটি ফলো করলে এরকম মজাদার পান্তুয়া মিষ্টি বানানো একদম সহজ, আর এটা খেতে যেমন দুর্দান্ত মজার, আর মনে হবে যেন আপনি গোলাপ জামুন মিষ্টি খাচ্ছেন। রেসিপিটি খুবই সহজ আর খুবই সুস্বাদু। এটা বাড়িতে যারা মিষ্টি পছন্দ করেন তারা বানাতে পারেন খুব সহজে। মেহমানদারিও করা যাবে অথবা বানিয়ে ফ্রিজে রেখে মজা করে খাওয়া যাবে। আমি এটাকে গোল গোল করে বানিয়েছি, আপনারা চাইলে যে কোনো শেপ দিয়ে যে কোনো ডিজাইন করে বানাতে পারেন। তো আমি বড় এক সাইজের একটি ডিম নিয়ে নিলাম, আর এই ডিমের সাথে আমি নিয়ে নিচ্ছি 1/4 কাপ বা 3 টেবিল চামচের মতো চিনি। এই চিনি আর ডিম, আর এর মধ্যে দিয়ে দেবো আমি 1 টেবিল চামচ পরিমাণে তেল। এটাকে খুব ভালো করে ফেটে নিতে হবে। আমি 1 স্পিচ লবণ দিয়ে দিলাম যাতে এটা টেস্ট হয়। মিষ্টি খাবারে লবণ দিলে নাকি অনেক সুস্বাদু হয়। আমরা ছোটোবেলা থেকে কোনো মিষ্টি খাবারে লবণ দেওয়া দেখিনি, এখন আমি দিই। তো এটাকে খুব ভালো করে ফেটে নিতে হবে। আর ডিমের স্মেলটা যারা সহ্য করতে পারেন না তারা এখানে কোনো একটা এসেন্স, যে এসেন্সটা আপনার বেশি ভালো লাগে সেটা দিয়ে নেবেন, অথবা এলাচের গুঁড়োও দিতে পারেন। আর আমি এখানে চকলেট এসেন্স দিয়ে দেব, এটা আমার খুব ভালো লাগে। যে কোনো মিষ্টি খাবারের সাথে ভ্যানিলা বা চকলেট এসেন্সটা খুব সুন্দর লাগে। তো এটাকে আমি খুব হাত দিয়ে বিট করে নিচ্ছি। বিট করে তেল আর চিনিটা মিশে যাবে, চিনিটা গলে যাবে এবং হাত দিলে বুঝতে পারবেন যে গলে গেছে কিনা, অথবা চামচ বাটিতে খচখচ করছে কিনা, এটা বুঝে নিয়ে এটাকে খুব ভালোভাবে ফেটে নিতে হবে। ডিম, চিনি, তেল খুব ভালোভাবে বিট করা হয়ে গেলে এখানে আমি অ্যাড করব 1 চামচ বেকিং পাউডার আর খুব সামান্য একটু ফুড সোডা। তো ওই ফুড সোডাটা আপনারা স্কিপ করতে পারেন। ফুড সোডাটা হচ্ছে অতিরিক্ত ফোলানোর জন্য দেওয়া হয়ে থাকে, আর বেকিং পাউডারটা হচ্ছে মুচমুচে করার জন্য। তারপরে আমি এখানে 1 কাপ পরিমাণে ময়দা নিয়ে নিয়েছি। আপনারা এটা আটা দিয়ে করতে পারেন। অল্প অল্প করে দিব আর এটাকে নাড়াচাড়া করব। বেকিং পাউডারটা দিয়ে আমি আগেই মিশিয়ে নিয়েছি, কারণ আটার মধ্যে থেকে যেন লাম্পস তৈরি না হয় সেজন্য। তো আমি এখানে অল্প অল্প করে ময়দা দিচ্ছি আর এটাকে সুন্দর করে নাড়াচাড়া করছি। টোটাল ময়দাটাই আমি দিয়ে দেব এবং এটাকে আমি এরকম চামচের সাহায্যে খুব ভালোভাবে মিক্সড করে নেব। এটা আপনি হাত দিয়ে করতে পারেন, তবে এটা খুব স্টিকি, হাত দিয়ে করতে গেলে হাতে লেগে যায়, তাই আমি চামচ দিয়ে করছি এবং হাত দিয়ে করব একদম শেষ পর্যায়ে। খুব ভালোভাবে এটাকে মাখিয়ে নিতে হবে। মাখনিটা খুব ভালো হতে হবে যেন ভেতরে কোনো দলা দলা অংশ না থাকে, এবং এটাকে একটা ডো তৈরি করার কোনো প্রয়োজন নেই। ভালোভাবে মাখানো হয়ে গেলে আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণে গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। এখানে আমি কোনো পানি ব্যবহার করছি না, সম্পূর্ণ পানি ছাড়া। আর এই দুধটাও আমি দিচ্ছি একবারে না 2 বারে, যাতে করে এটাও দলা পেকে যেতে পারে, সেরকম কিছু না হয় সেজন্য। এবং খুব ভালোভাবে এটাকে দুধটা আর এই ডোর সাথে খুব ভালোভাবে মিশে গেলে আমাদেরকে এটা রেস্টে রেখে দিতে হবে। আমি এখানে এটা রেস্টে রাখার পরে রেস্টে রেখেছি 10 মিনিটের মতো। রেস্টে রাখার পরে আপনাদেরকে বাকি কাজটুকু করে দেখাচ্ছি। আর তার আগে এটাকে খুব মিহি করে বা অনেকক্ষণ ধরে এটাকে ময়ান করার কোনো প্রয়োজন নেই। এটাকে এভাবে আমি রেখে দেব, এবং সেটা অবশ্যই ঢাকনা দিয়ে। ঢাকনা যদি না দেন তাহলে উপর থেকে একটু শক্ত মতন হয়ে আসবে, বাতাস লেগে, এতে করে পিঠাটা খুব ভালো হবে না। তো এটাকে আমি এভাবেই রেখে দিলাম এবং তুলে নিলাম। তুলে আমি হাতে তেল মাখিয়ে নেব এবং আমি প্লেটটাতেও তেল মাখিয়ে নেব। আমি এখানে শেপ দিয়ে আপনাদেরকে দেখানোর জন্য প্লেটে রেখে দেখাচ্ছি মূলত, কিন্তু এটা আসলে হাতে বানিয়ে সাথে সাথে তেলের মধ্যে ছেড়ে দেওয়াটাই ভালো। আর যদি বানিয়ে নেন তাহলে তেলের মধ্যে দেওয়ার আগে আবার নতুন করে হাতে ঘুরিয়ে নেবেন, সে লম্বা করে হোক অথবা গোল করে হোক। এখানে আপনি কোনো ছাঁচে ফেলে ডিজাইন করতে পারেন এক সাইডে, অথবা এখানে আপনি চামচ দিয়ে বা যে কোনো কিছু দিয়ে একটা সুন্দর ডিজাইন করে নিতে পারেন। তবে এটা বেলতে গেলে কিন্তু বেলা যাবে না, হাতে হাতে এভাবে করে নিতে হবে।
তো এরকম করে গোল গোল করে নিচ্ছি, কিছু লম্বা কিছু গোল। এভাবে করে পুরো ডোটা দিয়ে এরকম করে বানিয়ে নিতে হবে। এভাবে করে আমি সম্পূর্ণটা বানিয়ে নিয়েছি। এবার আমি একটি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। যেহেতু এটা ডুবো তেলে ভাজতে হবে, সেহেতু আমি তেলে ছাড়ার আগে তেলটা আমি ডুবো করে নিয়েছি এবং তেলে ছাড়ার আগে আমি এখানে হাত দিয়ে ঘুরিয়ে নিচ্ছি। আর এটা একদম এমন তেল হতে হবে যে তেলটা গরমই হয়নি। যেহেতু ডিম দেওয়া আছে, আর আপনারা চাইলে নয়, আপনারা অবশ্যই এখানে কম কম করে দেবেন, কিন্তু আমার হাতে সময় ছিল না জন্য আমি অনেকগুলো একবারে দিয়েছি। কম করে দিলে এগুলোর ফুলে উঠতে এবং ভেসে উঠতে সুবিধা হয়। তেলে দেওয়ার কিছুক্ষণের মধ্যেই এ থেকে বুদবুদ উঠে আসবে, মানে এটা কুক হতে শুরু করেছে। যেহেতু ভিতরে ডিম দেওয়া আছে, সেহেতু এটা খুব সুন্দর করে ফুলবে, অনেক জায়গা লাগবে। এজন্য আমি যতটা দিয়েছি আপনারা এতটা না দিয়ে অল্প অল্প করে দিতে পারেন। এটাকে সম্পূর্ণ মিউটে রেখে এপিট ওপিট লাল লাল করে ভেজে নিতে হবে। এটাকে প্রথমেই নাড়ানোর চেষ্টা করবেন না, কিন্তু প্রথম দিকে নাড়লে কিন্তু ভেঙে যাবে। এজন্য এটা শক্ত হওয়া পর্যন্ত একদিকে একটু কালার আসলে তখন আস্তে আস্তে আলতো হাতে নাড়তে হবে আর রান্না করতে হবে, মানে ভাজতে হবে, যাতে করে এটা সুন্দর একটা ব্রাউন কালার চলে আসে। আপনারা চাইলে এটাকে হালকা ব্রাউন করেও ভাজতে পারেন, আবার চাইলে এটাকে ডিপ করেও ভাজতে পারেন। তবে ডিপ করে ভাজলে কালারটা অনেক সুন্দর আসে। আমি এখানে কোনো ফুড কালার ইউজ করিনি, দেখেছেন। আর আপনারা যদি মনে করেন যে হালকা করে ভাজবেন এবং এখানে কোনো ফুড কালার ইউজ করবেন, মানে জর্দা কালার বা লাল গোলাপি কোনো কালার, তবে সেটা করতে পারেন। তবে এটাকে মুচমুচে করে ভাজতে হলে ধিমি আঁচে, মানে অল্প আঁচে এটাকে ভেজে নিতে হবে। আর ভাজার সময় যেহেতু আমি এর মধ্যে ফুড সোডা দিয়েছিলাম, সেহেতু এটা এত বেশি ফ্লাফি হচ্ছে, কিছু কিছু পিঠা একটু ফেটে ফেটে গেছে। তো আপনারা চাইলে ফুড সোডাটা স্কিপ করে দিবেন, শুধু বেকিং পাউডারটা দিয়ে নেবেন। এবারে খুব ভালো মতন এটাকে ভেজে নেব একদম লাল লাল করে। আর এই ভাজাটা খুব সুন্দর মুচমুচে হবে, মুচমুচে হতে হতে, আর মিউট করে ভাজলে, মানে একদম কম আঁচে ভাজলে এর ভাজাটা ভালো হবে, ভেতরটা খুব সুন্দর সফট হবে। আর মজার কথা কি, এই পিঠাটা কিন্তু না ভেজে শুকনো অবস্থায় খাওয়া যায়। এভাবে ভেজে শুকনো খেতে চাইলে আপনারা শুকনোভাবে বানিয়ে বক্সে ভরে কিছুদিন রেখে দিতে পারেন। তো আমি অপেক্ষা করব এটার একদম লাল হয়ে ভেজে আসা পর্যন্ত। আমি এটাকে খুব ডিপ সোনালি করে ভেজে নেব। রেসিপিটা সম্পূর্ণ যদি ফলো করেন আর হুবহু যেমন বানিয়েছি তেমন যদি বানিয়ে নেন, তাহলে কিন্তু একদম একই রকম হবে, একদম নো ফেল রেসিপি। তো এটাকে আপনি হুবহু গোলাপ জামুনের রেসিপি না, তাই গোলাপ জামুন বলতে পারবেন না, কিন্তু এটা হচ্ছে পান্তুয়া, অনেক আগের এটা গ্রামীণ রেসিপি। তো যাই হোক, এটাকে আমি খুব সুন্দর করে ভেজে নিচ্ছি এবং ঘন ঘন নাড়াচাড়া করছি, যাতে কোনো একদিক বেশি পুড়ে যাচ্ছে আর একদিক কম এমনটা না হয়। তো এবার আমি এটাকে তুলে নিচ্ছি। এটাকে তুলতে তুলতে এটা বাতাসে রাখলে এটা ঠান্ডা হয়ে যাবে, অথবা এমনিও রাখতে পারেন। এটাকে ভেজে তুলে একদম ঠান্ডা করে নিতে হবে। এটাকে আমি এখন রসে ভেজাবো। তো এটাকে আমি ভেজে ঠান্ডা হতে দিচ্ছি। এবার আমি একটা চুলায় রস করে নিচ্ছি, যেটা আমি আগে করিনি, এখন নিচ্ছি। এখানে আমি যতটুকু চিনি দেব তার 1.5 গুণ পানি দেব। এখানে আমি 2 গুণ পানি দেব। তো এখানে আমি যেটুকু চিনি নিয়েছি তার 2 গুণ পানি আমি এখানে দিয়ে দিয়েছি। দিয়ে আমি এবার দুটি ফেটানো এলাচ এর মধ্যে দিয়ে ঘন ঘন নাড়বো, যাতে করে চিনিটা একদম গলে যায়। আর এখানে কোনো 1 তার 2 তারের রস হতে লাগবে না, জাস্ট মানে চিনি আর পানিটা মেল্ট হয়ে গেলেই হয়ে যাবে। আর একটা বলক তুলে নিতে হবে। বলকটা তোলা হয়ে গেলে এখানে আমি যে পরিমাণ পানি নিয়েছি তাতে করে এর রসটা খুব সামান্যই থাকবে, কিন্তু আপনার রস যদি বেশি করতে চান তাহলে পানির পরিমাণটা আরেকটু বাড়িয়ে দিতে পারেন। তবে অবশ্যই এটাকে বলক তুলে নিতে হবে, এবারে
খুব ভালোভাবে এটাকে আমি ফুটিয়ে নিচ্ছি। নেওয়ার পরে এবার মিষ্টিগুলো হাতের মধ্যে রেখে দেওয়া যায় মোট করে, এই পরিমাণ ঠান্ডা হয়ে গেছে। ঠিক সেই মুহূর্তে আমি এই চিনি পানি বা রস বা শিরা এর মধ্যে দিয়ে দেব। যদি একদম পিঠাটাও গরম আর রসটাও গরম থাকে তাহলে পিঠাগুলোর গায়ে ফোসকা পড়ে যাওয়া মতন হয়ে যায়। এরা ভেতর থেকে শক্ত থাকে এবং উপর থেকে নরম হয়ে গলে ভেঙে যায়। এবার আমি ঢাকনা দিয়ে 3-4 মিনিট এটাকে ফুটিয়ে নেব। ফুটিয়ে নেওয়ার কিছুক্ষণ ফুটানোর পরে আমি ঢাকনাটা উঁচু করে একটু নাড়াচাড়া করে দিচ্ছি যাতে ডুবো শিরার মধ্যে এরা ভালোভাবে চারদিক ভিজে যায় আর আপনারাও দেখতে পারেন। তারপরে আমি এটার মুখ বন্ধ করে আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব, সেটাও আরও 3-4 মিনিট। এরকম করে ফুটিয়ে নেওয়ার পরে আমি আবার সুন্দর করে আলতো করে নেড়ে দিয়ে এর উপর থেকে একটু গোলাপ জল ছিটিয়ে দিলাম যাতে সুন্দর একটা স্মেল আসে আর দেখতেও একদম মিষ্টির মতো লাগবে। 2 ঘন্টা পরে আমি এটাকে তুলে দেখাচ্ছি কত সুন্দর একটি পান্তুয়া পিঠা। পরবর্তীতে দেখা হবে, ভালো থাকবেন।